শনিবারের এই স্নিগ্ধ সন্ধ্যায় আজ আপনাদের স্বাগত। আজ আপনাদের জন্য লীলা মজুমদারের সভ্যতরী। তার জন্ম 26শে ফেব্রুয়ারি 1908 সালে কলকাতায়। সাহিত্য চর্চার পাশাপাশি বেতার চর্চাও করেন তিনি। তার লেখা উপন্যাসের মধ্যে উল্লেখযোগ্য হলদে পাখির পালক, বকবক পালা, গল্পের সূত্রধার আমি সৌম্য, গল্প পাঠে সূর্য। শুরু হচ্ছে আজকের উপস্থাপনা। নীললাগার জমিদার বাড়িতে চুরি হবার 2 মাস পরে বিষে গিয়ে ধরা দিল। ততদিনে খোঁজ রব অনেক কমে এসেছে। কেন যে বিষে ধরা দিল কেউ ভেবেই পায় না। বাবু, আমাকে এখন থেকেই গারদে পুরে রাখুন। অতগুলো গয়নাগাটি চুরি করেছি, আমাকে ছেড়ে রাখা ঠিক হবে না। থানার ইন্সপেক্টর বাবু ওকে পাগল ভাবলেন। একসঙ্গে অত সোনাদানা পেয়ে ব্যাটার চোখ জ্বলছে, নিশ্চয়ই মাথা খারাপ হয়ে গেছে। নইলে গামছায় বাঁধা এমন রাশি রাশি হিরেমণি দেখে ইন্সপেক্টর বাবুর নিজেই সৎজীবনের উপর ঘেন্না ধরে যাচ্ছিল। আর এই লোকটা বলে কি? বাবু, আমি কিচ্ছু চাই না, খালি আমাকে এখনই ফাটকে দিন। অনুতাপ? না বাবু, অনুতাপ আমার হয়নি। আমার এখনও মনে হয় যারা ওই রকম অসাবধান তাদের জিনিসপত্র সরিয়েই ফেলা উচিত। তাছাড়া আমরা যদি চুরিচামারি না করব তবে আপনাদের চাকরিরই বা কী অবস্থা হবে? সেই জন্য নয় বাবু, আমার উপর দয়া করে আমাকে হাজতে দিন। দেখুন, আমি মোটেই ভালো লোক নয়। তাছাড়া কি আর বলবো বলুন? এরপর আমি কখনো একা একা অন্ধকারাতে ঘুরে বেড়াতে পারবো না। এখানে ওখানে নির্জন জায়গা দেখে গা ঢাকা দিতে পারবো না। খালি বাড়িতে রাত কাটাতে পারবো না। ইন্সপেক্টর বাবু অবাক হয়ে দেখলেন বিশেষ সর্বাঙ্গে কাঁটা দিচ্ছে, কপাল দিয়ে ঘাম চড়ছে। একটা টুলে তাকে বসিয়ে বারবার বললেন, তোমার কোনো ভয় নেই? সমস্ত ব্যাপারটা আমাকে তুমি খুলে বলো দেখি। কোনো ভয় নেই, বলো। কাষ্ঠ হাসি হেসে বিষে বললে, ভয়? ইন্সপেক্টর বাবু ভয়ের কথা বলছেন? তবে শুনুন, ঠিক 2 মাস হয়ে গেল গয়নাগুলো নিয়েছিলাম। একা হাতেই কাজ সেরেছিলাম। 1 তলায় গয়নাগাটি রেখে কেউ 2 তলায় ঘুমোয় বলে শুনেছেন? তাই আবার বাজে তালা দেওয়া সস্তা খেলো একটা লোহার সিন্ধুক। ওদের একটু দয়া করে বলে দেবেন তো গয়নাগাটিতে কিছু কম পয়সা খরচা করে সিন্ধুক একটা ভালো দেখে কিনতে। পরের জিনিস কখনো চুরি করেছেন? পালিয়ে বেড়ানো কাকে বলে জানেন? যাকে দেখি তাকেই মনে হয় শত্রু, বন্ধু বান্ধবকেও মনে হয় বিশ্বাসঘাতক। কোথাও নিশ্চিন্ত হবার জো থাকে না, নিরাপদ একটা জায়গা খুঁজে পাওয়া দায় হয়ে ওঠে। যাই হোক, একদিন এখানে একদিন ওখানে লুকিয়ে বেড়াচ্ছি। উফ, বলিহারি আপনাদের পুলিশের বুদ্ধি। কতবার যে নাকের ডগা দিয়ে ঘুরে এসেছি, একবার পথ বাতলে দিয়েছিলাম পর্যন্ত। বয়সও হচ্ছে আজকাল, ক্লান্ত হয়ে পড়েছি। একদিন দুপুর রাতে আমাকে ধরে ফেলেছিল আর কি। ছুটতে ছুটতে আমার দম বেরিয়ে গেছে, বুকের ভেতর হাতুড়ি পিটছে, চোখে অন্ধকার দেখছি। কোথায় যাই? সামনে দেখি একটা প্রকাণ্ড বাড়ি, তার সদর দরজা একটুখানি খোলা। ঢুকে পড়ে সেটাকে ঠেলে বন্ধ করে তাতেই ঠেস দিয়ে দাঁড়িয়ে হাঁপাচ্ছি। ভাঙা জানলা দিয়ে একটু একটু করে আলো আসছে। এক্ষুনি ঝড় উঠবে, বৃষ্টি পড়বে, বিদ্যুৎ চমকাচ্ছে। অন্ধকারে যখন চোখ অভ্যস্ত হয়ে গেল বুঝতে পারলাম এটা খালি বাড়ি। আহ, কি আরাম যে লাগলো বাবু, সে আর কি বলবো। একটি রাত অন্তত নিশ্চিন্তে ঘুমো যাবে। কে জানে, হয়তো 2-4 দিন এখানেই খালি বাড়িতে লুকিয়ে থাকা যাবে। এখানে আবার কে আমার খোঁজ করবে? আমি নিজে আবার ও জায়গা খুঁজে পাবো কিনা সন্দেহ। হেঁটে হেঁটে পালিয়ে পালিয়ে পায়ের গুলি দুটো দড়ির মতো পাক খাচ্ছে। 2 দিন একটু বিশ্রাম পাওয়া যাবে, একটু নিশ্চিন্তে ঘুমানো যাবে। আস্তে আস্তে দরজার খিল তুলে দিলাম। দেশলাই জ্বালতে সাহস হলো না। যদি ভাঙা জানলা দিয়ে দেখা যায়। হাতড়ে হাতড়ে সিঁড়ি দিয়ে উঠে পড়লাম। কেউ কোথাও নেই। বহুদিন কেউ এখানে থাকেনি। চারিদিক ধুলোই ধূসর। আশ্চর্য হলাম ভেবে রেফিউজিরা কেন যে এটাকে দখল করেনি বোধহয় খুঁজে পায়নি। কোথাও কিচ্ছু নেই, একেবারে খালি বাড়ি।
কাঠের সিঁড়ি মাঝে মাঝে ক্যাঁচ ক্যাঁচ করে ওঠে। তাছাড়া চারিদিকে একবারে নিঝুম। 3 তলায় গিয়ে দাঁড়ালাম। সেখানে ঘুটঘুটে অন্ধকার। জানলার খড়খড়ি সব এঁটে বন্ধ করা, একটুও আলো আসে না। হাউস করে দেশলাই জেলে সামনের বড় ঘরটাতে ঢুকলাম। সঙ্গে সঙ্গে বাইরে ঝমঝম করে বৃষ্টি এলো শুনতে পেলাম। পকেট থেকে মোমবাতির টুকরো বের করে জ্বালালাম। মস্ত খালি ঘরে শুধু একটা বড় তক্তপোষ, বিশাল উঁচু ছাদ, কাঠের জানলাগুলো ভালো করে বন্ধ করা। মোমবাতিটা তক্তপোষের ওপর নামিয়ে গামছা দিয়ে তক্তপোষটা ভালো করে ঝেড়ে নিলাম। তারপর পা দুখানি মেলে তার উপর বসে পড়লাম। সে যে কি আরাম, সে আর আপনি কি করে বুঝবেন। গামছায় বাঁধা পুটলিটি খুলে ফেলে তক্তপোষের উপর গয়নাগুলো ঢেলে ফেললাম। মোমবাতির আলোতে সেগুলো চিকমিক করতে লাগলো। এই আমার এত দুঃখের কারণ। এমন সময় স্পষ্ট শুনলাম পায়ের শব্দ। পুলিশের লোক? কি বলবো বাবু, বুকটা এমন জোরে টিপটিপ করতে লাগলো যে নিজের কানেই সে শব্দ শুনতে পেলাম। সিঁড়ি দিয়ে আস্তে আস্তে কে উঠে আসছে। সামনের দরজায় আগল দিয়ে এসেছি, তবে কি পেছনের দরজা খোলা ছিল? সত্যি বলছি, সে যে বাইরে থেকে নাও আসতে পারে একথা আমার একবারও মনে হয়নি। কাঠ হয়ে বসে রইলাম। গয়নাগুলো লুকিয়ে ফেলতেও ভুলে গেলাম। পায়ের শব্দ আস্তে আস্তে 3 তলায় এসে পৌঁছালো। তারপরেই দরজার সামনে তাকে দেখতে পেলাম। সে যে কীরকম রূপসী আমি কথাই বোঝাতে পারবো না। এই 1 হাঁটু কালো কোকড়ার চুল, সাদা পদ্ম ফুলের মতো মুখখানি, টানা টানা চোখ দুটি হীরের মতো জলজল করছে। চাপা ফুলের মতো হাত দিয়ে গায়ের ওপর সাদা কাপড়খানিকে জড়িয়ে ধরেছে। বিধবা মনে হলো। মাথায় সিঁদুর নেই, গায়ে গয়নাও নেই, খালি রূপ দিয়ে ঘর আলো করে দাঁড়িয়ে রইল। আমি তাকে দেখে একবারে হাঁ করে চেয়ে রইলাম। মুখে কথাটি সরল না। তার চোখ দুখানি আমার কোলের কাছের গয়নার ঢিপির ওপর পড়ল। অমনি তার মুখখানি ছলছলিয়ে উঠল। কাছে এসে আমাকে বলল, ও মা, এত গয়না কোথায় পেলে? দুখানি ফর্সা হাত বাড়িয়ে গোছা গোছা গয়না তুলে ধরে নেড়ে চেড়ে দেখতে লাগলো। এর জন্য মানুষ খুন করে, পাপ করে, প্রাণও দেয়। ইস, এত গয়না কারো থাকতে পারে আমি জানতাম না। দেখি দেখি, এ যেন চুনি পান্না গজমতি মনে হচ্ছে। আস্তে আস্তে 2 গাছর লম্বা মালা নিজের গলায় পরে নিল। 2 হাতে হাঙরের মুখ দেওয়া বালা পরলো, চূড় পরলো, আঙুলে আংটিও পরলো। সেইখানে তক্তপোষের ওপর হাঁটু গেড়ে বসে পড়ে গা ভরে গয়না পরলো। আমার কেমন যেন দশার মতো হলো। কিছু বলতে পারলাম না। ভাবছিলাম, যদি বাইরে থেকে এলো তো ওর চুল কাপড় ভেজেনি কেন? তারপর আস্তে আস্তে যখন উঠে দাঁড়ালো, ঠিক যেন দুর্গা ঠাকুরন, আমায় বললে, একটি আয়না দিতে পারো? আমি মাথা নাড়ালাম। আয়না নেই? সে কি কথা? তবে আমি কোথায় আয়না পাবো? চারিদিকে একবার তাকালো, তারপর দরজার দিকে চলল। তখন আমার চৈতন্য হলো। ছুটে গেলাম তার পেছন পেছন। কোথায় যাচ্ছেন মা ঠাকুরন? আমার গয়না নিয়ে। সেও ছুটে দরজার দিকে বেরোলো। আমিও তার পেছন পেছন দৌড়ালাম। সিঁড়ির মাথায় ধরে ফেলি আর কি। এমন সময় মাথা ফিরিয়ে আমার দিকে একবার তাকালো। মুখখান দিয়ে কী হতাশায় ভরা। তারপর সেখান থেকে সিঁড়ির নিচু রেলিংয়ের ওপর দিয়ে 1 লাফ মারল। দিশে 2 হাতে কান লেগে বলল, সে পড়ার শব্দ এখনো আমার কানে লেগে আছে। তারপর সব যখন চুপ হয়ে গেল, ধীরে ধীরে পুটলিটা বেঁধে মোমবাতি হাতে করে নিচে নামলাম। এখানে আর নয়,
শেষে কি খুনির দায়ে পড়ব? নিচে এসে দেখলাম চারিদিকে গয়নাগুলো ছড়িয়ে পড়ে আছে, সে মেয়েটির চিহ্ন মাত্র নেই। আলো ঘুরিয়ে ঘুরিয়ে পাগলের মতো সব দিকে চেয়ে দেখলাম, ধুলোর ওপর আমার ছাড়া কারো পায়ে ছাপ পর্যন্ত নেই। এতক্ষণে আমার প্রাণে ভয় ঢুকলো, আমার গায়ে রক্ত হিম হয়ে গেল, নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। গয়না যেমন তেমন পড়ে রইল। কোনো রকমে দরজার আগল খুলে ছুটে জল করের মধ্যে বেরিয়ে পড়লাম। বাবু, এই নিন বাকি গয়নাগুলো, আর আমাকে আরও 4-5 জন দুষ্ট লোকের সঙ্গে এক ঘরে বন্ধ করে রাখুন। শেষ হলো আজকের গল্প। গল্প পাঠে সূর্য, বিষের কণ্ঠে কৃষ্ণ, রূপসীর কণ্ঠে মৌবনী, ইন্সপেক্টরের ভূমিকায় শঙ্খ, আবহ সঙ্গীতে শঙ্খ সূর্য, পোস্টাল ও গ্রাফিক্স ডিজাইনে অয়ন, পর্ব পরিচালনায় টিম কপ্পে রেডিও। পরবর্তী পর্বে আরও একটি গল্প নিয়ে হাজির হবে টিম কপ্পে রেডিও। এবার টিম কপ্পে রেডিওতে আপনারাও পাঠাতে পারেন আপনাদের নিজেদের গল্প। নাম ঠিকানা সহ গল্প পাঠান আমাদের মেল আইডিতে। মেল আইডি হলো gopperedio202@gmail.com।